কাঁচামরিচ ছাড়ালো 200, আদা রসুন সবজি সবই আকাশ ছোঁয়া। উচ্চ মূল্যের এ লাগামহীন বাজার নিয়ন্ত্রণে পরামর্শ বিশ্লেষকদের। দিবালে ক্ষতিগ্রস্ত বাগেরহাটে 3 উপজেলার 12 কিলোমিটার বেড়িবাঁধ, জলমগ্ন বাড়িতে বিপাকে লাখো মানুষ। আজ থেকে ফের বন্ধ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার, নানা জটিলতা, এখনো অনিশ্চয়তায় অনুমতিপ্রাপ্ত প্রায় 40,000 কর্মী। আনার হত্যার রহস্য উন্মোচনে দ্বার প্রান্তে পুলিশ, উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপির ধারণা ডিবেট, পলাতক দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা। এবং বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, 1 জুন থেকে কার্যকর। পেট্রোল ও অকটেন লিটারে বেড়েছে 2.5 টাকা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। নিত্য পণ্যের বাজারে চড়া ভাব এখনো কমেনি। দেশি কাঁচা মরিচের দাম একদিনের ব্যবধানে আরো 20 টাকা বেড়ে হয়েছে 220 টাকা। আদা রসুনেরও দাম বেড়েছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা। সবজির দামও বেড়েছে কেজি প্রতি 20 টাকা। বেড়েছে ইলিশের দামও। আর এই দামে খেটে খাওয়া মানুষদের এখন বেঁচে থাকাই দায়। আর বিশ্লেষকরা বলছেন, বাজার নিয়ন্ত্রণ অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নয়। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। মন মতো একটা জিনিস কিনতে পারি না, আমাদের রুচি সম্মত একটা কাপড় চোপড় পরতে পারে না, তো আমরা এই দুনিয়ায় বাইচে থেকে কি লাভ নাগরিক হয়ে? এই প্রশ্নের উত্তর এখন কে দিবেন? কারণ বাজারের প্রতিদিনের বাজার করতে আসা রেনু বেগমকে। পেশায় গৃহিণী রেনু বেগম বাজারে আসছেন 400 টাকা নিয়ে। কিনতে চান 2 কেজি চাল, একটু মাছ আর কিছু তরকারি। মরিচ কিনতে এসে দাম শুনেই যেন আকাশ থেকে পড়লেন। 220 টাকা মরিচের কেজি হলে 1 পোয়া কিনতেই চলে যাবে 50 টাকা। আর 30 টাকা দিয়ে মিষ্টি কুমড়ার 4 ভাগের 1 ভাগও কিনতে পারলেন না রেনু। যতটুকু কিনলেন তা পরিবারের 6 সদস্যের জন্য মোটেই যথেষ্ট নয়। কিছু কিনি নেই, খালি 1 ফাল মিষ্টি কুমড় কিনছি 30 টাকায়। তো দেখেন তার সাইজটা, দেন এই দেখেন তার সাইজটাই যে দেখাই দেয়। এইটুকু হলো মিষ্টি কুমড়। ঘরের পরিবার হলো 6 জন, তাহলে এতে খাবো না সব ইয়ার বকি। শ্বশুর শাশুড়ি আছে, স্বামী স্ত্রী আমরা 2 জন, ছেলে মেয়ে আছে 2 জন, তাই এতে কি হয় কল? কুমড়া আর কাঁচামরিচই 80 টাকা শেষ। এবার মাছ কেনা। মাছের বাজারে সব মাছের দামই চড়া। কিনবেন তুলনামূলক কম দামের তেলাপিয়া, তাও কেজি 200 থেকে 250 টাকা। এত দামে যতটুকু কিনতে চান তা 6 জনের হবে না বলে ফিরে যান না কিনেই। কারণ মাছের থেকে বেশি প্রয়োজন চাল। 200 টাকা আধা কেজি মাছ 100 টাকা নিবে, তাতে এক বেলা হবে, তো ভাবো ওটা নিয়ে চলবে না, খাইতে পারবো। এখন নিরামিষ খাবো অথবা ডাউল। অটোরিকশা চালক স্বামীকে প্রতিদিন 400 টাকা জমা দিতে হয় মহাজনকে। জমা টাকা দেওয়ার পরে খুব সামান্যই থাকে বাজারের জন্য, জানান রেনু বেগম। এমন অবস্থা অনেকেরই। রিক্সা চালাই কয় টাকা আর পায় কন? জমা দেয় 400 টাকা জমা দিতে হয়, জমা দিলে থাকে কি কয় টাকা ইনকাম হয় কন? বেচা কিনা আমরা এখান থেকে নিয়ে তো আবার মনে করেন কাস্টমারের কাছে এই মহলার ভিতরে মনে করেন ঝগড়া করানো লাগে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিকার চাওয়া আর বাজার মনিটরিং যেন অরণ্যের রোদন ছাড়া কিছুই না বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বাজারের যে নিয়মিত মনিটরিং দরকার ছিল, আমাদের তদারকি সংস্থাগুলো গত সংসদ নির্বাচনের পর থেকে বলা যায় হাল ছেড়ে দিয়ে বসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করলেই বলেন যে সরকারের কোনো কংক্রিট দিক নির্দেশনা নেই। মূল্যস্ফীতির এই বাজারে এখন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নিম্ন ও মধ্যম আয়ের সকলেরই বেঁচে থাকাই দায়। তাদের এখন একটাই প্রশ্ন, কবে নিয়ন্ত্রণ আসবে এই দ্রব্যমূল্যের বাজার? কারণ বাজার থেকে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি। নিত্যপণ্যের বাজার দরের বর্তমান পরিস্থিতি জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। চলে যাচ্ছি পরশের কাছে। পরশ, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার? কোন জিনিসের কত দাম বিস্তারিত জানাবেন। হ্যাঁ ঈশ্বর, আপনাকে ধন্যবাদ। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে ক্রেতাদের বাজারে, হাট বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি অনেকটা বেশি। তবে বাজারের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম কিন্তু অনেকটা লাগামহীনভাবে বেড়েছে। ফলে এই দাম বাড়ার কারণে কিন্তু সাধারণ যে ক্রেতারা রয়েছে তারা কিন্তু অনেকটা বিপাকে রয়েছেন। আমি সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরেছি। বাজারগুলো যেমনটা দেখেছি যে এখানে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম অনেকটি কিন্তু বেড়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি জেলা শহরের অন্যতম একটি প্রাচীন বাজার আনন্দ বাজারে।
এই বাজারে যে সবজির যে অনেক আড়ত রয়েছে, এছাড়া সবজি পাইকারি ভাবেও বিক্রি হয়ে থাকে। তো এই বাজারে সবজি কিন্তু জেলা গ্রামীণ পর্যায়ে বিভিন্ন বাজারে কিন্তু ক্রেতারা এসে কিন্তু নিয়ে যায় এবং বিক্রেতারা এসে নিয়ে যায়। তো আমি যে সবজির দামের কথা বলি, এখানে কিন্তু যে আলু ছিল 45 টাকা থেকে বেড়ে 55 টাকা কেজি বিক্রি হচ্ছে, টমেটো 40 টাকা থেকে বেড়ে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন 30 টাকা থেকে বেড়ে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মরিচের দামটা কিন্তু অনেকটাই বেড়েছে। মরিচ 120 টাকা ছিল, 120 টাকা কেজি থেকে বেড়ে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা, ধনিয়া পাতা 160 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো এখানে যে বাজারে যে ক্রেতারা রয়েছেন, যারা বাজার করতে এসেছেন, তারা আমাকে জানিয়েছেন এইভাবে পণ্যদ্রব্য দাম বাড়ার কারণে তারা তাদের যে অনেকটা কাটছাট করে কিন্তু তাদের বাজার করতে হয়। তারা খুচরা পর্যায়ে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। তো বিক্রেতারা বলেছেন আমাকে, এখন যেহেতু সবজির উৎপাদন কম, এছাড়া গরমে কিন্তু অনেক সবজি নষ্ট হয়ে গেছে, ফলে কিন্তু তারা এর জন্য দাম বেশি বিক্রি করতে হচ্ছে। এছাড়া যদি আমি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ গত সপ্তাহে 60 টাকা থেকে বেড়ে এখন 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। রসুন 210 টাকা থেকে 220 টাকা, আদা 210 থেকে 240 টাকা। এছাড়া তেল, যে 5 লিটার তেল রয়েছে, 800 টাকা থেকে বেড়ে 820 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেটজাত যেসব মশলা রয়েছে, এসব মশলা কিন্তু প্রতি 100 গ্রামে 20 টাকা করে বেড়েছে। এছাড়া সামনে কিন্তু কুরবানি ঈদকে রেখে কিন্তু যে সামনে যে মশলা বাজার কিন্তু অনেকটা বেশি বেড়েছে। এলাচি 1700 টাকা কেজি থেকে বেড়ে এখন 3500 টাকা কেজি বিক্রি হচ্ছে। তারা দারুচিনি যে রয়েছে, তার 400 টাকা থেকে বেড়ে 550 টাকা কেজি বিক্রি হচ্ছে। লং ছিল 900 টাকা কেজি, তা বেড়ে এখন 1800 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমি মাছের দামের কথা বলি, এই বাজারের পাশে একটি বড় একটি মাছের আড়ত রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন মাছ কিন্তু বিভিন্ন বাজারে বিক্রি করা হয়ে থাকে। এই মাছ কিন্তু যে তেলাপিয়া যে মাছ রয়েছে, এগুলো 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে রুই মাছ 3 কেজির উপরে এই 350 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া যে দেশীয় মাছ রয়েছে, দেশীয় মাছ কিন্তু অনেকটাই প্রায় 1 থেকে 1,500 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ যে ক্রেতারা বাজার করতে এসেছেন, তারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যদ্রব্য রয়েছে, এসব পণ্যদ্রব্য কিন্তু বেশিরভাগ অংশে বাড়ার কারণে তাদের কিন্তু অনেকটা বাজার করতে অনেকটা হিমশিম করতে হয়। তো বাজার মনিটরিং বিষয়ে ভোক্তা অধিদপ্তর আমাকে জানিয়েছেন, তারা প্রতিনিয়তই বাজার মনিটরিং করছেন এবং কৃত্রিম সংকট বাড়ানোর কোন সুযোগ নেই। তারা এইসব বিষয়ে তারা খোঁজ খবর রেখে যারা কৃত্রিম সংকট পাবে বাজারের বিভিন্ন পণ্যদ্রব্য দাম বাড়ালে তারা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। ইরশাদ, এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার দর নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদরের বিভিন্ন এলাকার 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে টেকসই বেড়িবাঁধের 2 কিলোমিটার ব্লক। মাটির পরিবর্তে বালু ব্যবহার করাই ধসের কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। সহকর্মী এস সোহানের তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। বাগেরহাট জেলার বিভিন্ন পোল্ডারে পানি উন্নয়ন বোর্ডের করা প্রায় 50টি স্থানের বাঁধ ভেঙে ঢুকেছে পানি। রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদরের বিভিন্ন এলাকার 12 কিলোমিটার বেড়িবাঁধ। এতে ধসে গেছে পোল্ডারের টেকসই বেড়িবাঁধের 2 কিলোমিটার এলাকার ব্লক। ফলে লোকালয়ে পানি ঢুকে পড়ায় পানিবন্দী এখন কয়েক লাখ মানুষ। ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের চেয়ে রিমালে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাগেরহাটের স্থানীয়দের। ব্লক সরে যাওয়ায় সম্পূর্ণ বাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে বলে দাবি এলাকাবাসীর। প্রধানমন্ত্রী আমাদের একটা বেড়িবাঁধ দিয়েছিল, আমরা সবাই খুশি হয়েছিলাম। এখন যে বন্যার যে অবস্থা, নবী শাসন যদি না করে তোমাকে বাঁচার কোনো পথ নাই। বারবার বন্যায় আমরা মুখোমুখি হচ্ছি, আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে যাচ্ছে। চুলোয় পানি উঠে গেছে, দাস বাড়ি গের বাড়ি সব তালাই গেছে, রান্না বান্না করে খাতে পারতেছে না, যার যার বিপদগ্রস্ত রাস্তার এবারে মানুষ পাজাতে পারতেছে না এই রাস্তা ভাঙার কারণে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে করা বাঁধ নির্মাণে ত্রুটি থাকায় ব্লক ধসের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের নির্মাণ ঠিকাদারদের ত্রুটি থাকতে পারে। আমাদের চাইনিজরা এখানে যে প্রকল্পটি করেছে সেখানে আমরা দেখেছি যে তারা যে ব্লক দিয়েছে তার নিচে তারা বালু ব্যবহার করেছে এবং এই পানির স্রোতে বালু সরে গেছে, ব্লকগুলো উঠে গেছে। সেখানে যদি তারা মাটি ব্যবহার করত তাহলে
ভালো হতো, সেটা তারা করে নাই। ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে জোয়ারের পানি যেন ঢুকতে না পারে তার জন্য জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত চলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা জরুরি ভিত্তিতে বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কাজ শুরু করে দিয়েছি, যাতে পরবর্তী জোয়ারের পানি দেশগুলি প্রবেশ না করতে পারে। এছাড়া আপনারা জানেন যে শরণখোলায় 35/1 বোল্ডার বিশ্বব্যাংকের অর্থায়নে যে টেকসই বেড়িবাঁধটি করা হয়েছিল, এর প্রায় 2 কিলোমিটার অংশ বিভিন্ন স্থানে ব্লক ধসে গিয়েছে। এটা এই ক্ষতিগ্রস্ত অংশটুকু আমরা মেরামত করার জন্য আমরা একটা প্রাক্কলন প্রস্তুত করছি। সঠিক পদ্ধতি অনুসরণ করে যথাযথ নদী শাসনের মাধ্যমে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে পানি বাড়ছে নদ নদীতে, দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সুনামগঞ্জের পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন? সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইশরাত, সুনামগঞ্জের পরিস্থিতি, সুনামগঞ্জে আসলে গত 2 দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড় থেকে ঢল নেমে আসছে, যার কারণে আসলে সুনামগঞ্জের স্থানীয় লোকজন বন্যার একটি শঙ্কা করছেন। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি প্রবল স্রোতে আসলে প্রবেশ করছে এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে আসলে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা তারা করছেন না, স্বল্প মেয়াদী একটা বন্যা হতে পারে, তবে কারণ হাওর আসলে এখনো সুনামগঞ্জের অনেকগুলো হাওর খালি রয়েছে, এর মধ্যে দেখার হাওর, শনির হাওর, মাটিয়ান হাওর কিন্তু এখনো খালি বলছেন তারা। তবে স্থানীয় লোকজন বলছেন হাওরগুলো যদি যে হাওর রক্ষা বাঁধগুলো আছে সেই বাঁধগুলো যদি এখনো কেটে দেওয়া হয় তাহলে সুরমা নদীর পানি কিছুটা কমতে পারে। তবে প্রশাসনের তেমন কোনো তৎপরতা আসলে বাঁধ কাটা নিয়ে আমরা পাচ্ছি না। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু 26 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এই বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো কোনো এলাকা নতুন করে প্লাবিত হওয়ার কোনো খবর আমরা আসলে পাইনি এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আসলে ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং এই পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে এই সুনামগঞ্জের সুরমা নদীর পানি আরো বৃদ্ধি পাবে এবং ছোটখাটো একটি বন্যার শঙ্কা আছে। এবং আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, বৃষ্টির কারণে আসলে মানুষ ভোগান্তিতে আছেন। যদি বন্যার পরিস্থিতি তৈরি হয় তাহলে বড় ধরনের একটি ভোগান্তির সম্মুখীন হবে বলে তারা মনে করছেন। তো ইশরাত, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ পরিস্থিতি। মেহেদি, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধির কারণে বন্যার আগাম শঙ্কা নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদি হাসান। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ঝালকাঠিতে প্রায় 25,500 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2,000 ঘর। এতে মানবেতর জীবন যাপন করছে লক্ষাধিক মানুষ। এখনো শত শত বাড়িঘর পানিতে তলিয়ে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। সহকর্মী আরিফুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। দক্ষিণের জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতির তালিকা দীর্ঘ। ঘরবাড়ি, গাছপালা, কৃষিজমি, পানের বরজ, মাছের ক্ষেতের ক্ষতি হয়েছে ব্যাপক। গাছ উপড়ে বিদ্যুতের 2 শতাধিক খুঁটি ভেঙে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। এখনো তলিয়ে আছে ফসলের ক্ষেত। এতে নষ্ট হয়েছে 6,190 হেক্টর জমির ফসল। এছাড়াও 251 হেক্টর জমির 2,070টি পুকুর ও 159টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মৎস্য চাষিরা। জেলায় প্রায় 1.5 লাখ মানুষ হারিয়েছে বাসস্থান। অনেকেই আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। ঘর পাশে সুপারি গাছ পড়ছে, বেল গাছ পড়ছে, অনেক গাছ গাছালি পড়ছে। ঘরবাড়ি মনে করেন ভাত খাইতে পারি না 2-3 দিন পর্যন্ত। গাছ গোছ পড়ে গিয়ে কারেন্টের তার তোর দুনিয়ার সব লন্ডবন্ড হয়ে গেছে। আর আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান কোনো জায়গায় সাহায্যের কোনো পরিস্থিতি নেই। এখন পর্যন্ত পরিষ্কার করতে পারি না। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এখন পর্যন্ত বন্ধ।
এগুলো পরিষ্কার করবো। তারপরে আমার ঘর দুয়ার বই নিয়ে ভাঙ্গি চুরিয়ে গেছে, আমি রান্না বান্না করতে পারছি না, টাকা কোথায় আমার ঘর বাড়ির মানুষ লইয়ে গাছপালা পরিষ্কার করে, আমি তো গরিব মানুষ। যদিও ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। 25,573টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ভিতরে আংশিক 1,790টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকিগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে 390 মেট্রিক টন চাল, 8,90,000 টাকা, ভূখাদ্য 6 লক্ষ এবং শিশুখাদ্য 6 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের দিয়েছেন ত্রাণ। এখানে যে ভাঙন, এই ভাঙন রোধ করার জন্য আমি পুরো ঝালকাঠি নল সিটি মিলেই 650 কোটি টাকার একটা প্রজেক্ট দিচ্ছি এবং সেটা পাস করছে প্রধানমন্ত্রী, এবং এইটা টেন্ডার শুরু হয়েছে এবং এইখানে টেন্ডার হয়েছে অল্প সময়ের মধ্যে ব্লক পড়বে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পর্যাপ্ত সহায়তার দাবি ঘূর্ণিঝড়ে আক্রান্তদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে প্লাবিত হয় উপকূলীয় জেলা পটুয়াখালীর 80% এলাকা। এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার। প্রশাসন জানায় এই জেলায় ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়েছে। পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে ফারিয়া ইসলামের মিমের ডেস্ক রিপোর্ট। টানা 18 ঘন্টা তাণ্ডব চালিয়ে পটুয়াখালী জেলার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল, কিন্তু তার আগে 114 কিলোমিটার বেগে তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে যায় উপকূলীয় জনপদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেড়িবাঁধ ভেঙে অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয় জেলা শহরের অন্তত 50% ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ি ফিরলেও এখনো যেন আতঙ্ক তাদের পিছু ছাড়েনি। পানিবন্দিতে অবরুদ্ধ রয়েছে উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ। ঘরের তলে আমরা আসলাম, গাছের তলে আমরা মানুষের বাড়ি করছে, আমাকে টাইনিয়া এই গাছ পড়ানোর কারণে আমাকে ঘর দুয়ার সব নষ্ট হয়ে গেছে। বিভিন্ন গাছগাছালি পড়ে আমার ঘরের মাকতা ভেঙে গেছে, এমনকি ঘরে থাকা যাইতেছে না, পানি পড়ে। ফসলি জমি ছিল পানিতে তলায় গেছে এবং আমাদের মাছ চাষ করা ছিল, এই যে অনেকগুলো জমিতে মাছ চাষ করা ছিল, অনেক পুকুরে মাছ চাষ করা ছিল, এগুলো সব তলিয়ে একেবারে মাছ চাষ সব কিছু শেষ হয়ে গেছে। চুলো টুলো নাই, রাঁধতে পারি না, আবার খাওয়ানো কষ্ট। সব ভাঙ্গে চুরে সব লয়ে গেছে, ঘরের দিন আমরা কিছু কাম কিছুই নাই, সব বাসায় লয়ে গেছে। খুব কষ্টে আছি, বৃষ্টিতে ভিজে খাতা বালি সব তলায় গেছে। যদি আল্লাহ আমাকে সহায়তা করতে দেয় এটা দিতে পারে। জেলায় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অন্তত 3 লাখ মানুষ। 235টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 1865টি বসতবাড়ি আংশিক বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 58,500 কৃষক, যেখানে ফসল নষ্টের পরিমাণ 26 কোটি 30 লাখ টাকা। কৃষি ডিপার্টমেন্ট থেকে তথ্য পেয়েছে, তাদের দেওয়া তথ্য মতে 58,304 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর 26 কোটি 20 লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য ডিপার্টমেন্টও তাদের তথ্য আমাদেরকে দিয়েছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এই জেলায় 28 কোটি 69 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রিমালের তাণ্ডবে জেলায় প্রাণ হারিয়েছেন 3 জন। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি প্রণোদনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশি কর্মী প্রবেশের সময় সীমা বৃদ্ধি না করায় আজ থেকে ফের বন্ধ হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে টিকিট সহ নানা জটিলতায় বিপাকে পড়েছে দেশটিতে যাবার অনুমতিপ্রাপ্ত প্রায় 40,000 বাংলাদেশি কর্মী। শেষ মুহূর্তেও অনিশ্চয়তায় অনেকেই আসছেন বিমানবন্দরে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। মোহাম্মদ শিবলু পরিবারের হাল ধরতে বেশ কয়েক মাস ধরে অপেক্ষা মালয়েশিয়া যাওয়ার। দালালের মাধ্যমে খুইয়েছেন 4.5 লাখ টাকা, কিন্তু মালয়েশিয়া গমনের শেষ দিন কাল। এর মধ্যে অনেকটা তোড়ঝোড় এজেন্সিতে। টিকিট নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জানতে পারে এজেন্সি যে এয়ার টিকিট দিয়েছিল তা ছিল ভুয়া। পরশুদিন আমরা ঢাকা বনানীতে আসছি, এখন আসার পরে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে যে বসেন আপনাদের টিকিট দিব, ফিঙ্গার নিছে আমাদের। ফিঙ্গার নেওয়ার পরও আমাদের কাছ থেকে 5,000 এবং কি 1,000 টাকা, টোটালে 6,000 টাকা নিচে নেওয়ার পরও আমাদের এখন পর্যন্ত কোনো টিকিট দেওয়া হয় নাই। যাত্রার নেই নিশ্চয়তা, তবুও এজেন্সির ভরসায় ঘন্টার পর ঘন্টা অনেকেই পার করছেন এই বিমানবন্দরের 1 নং টার্মিনালের সামনে। এই অনিশ্চয়তার মধ্যে আসছি, কারণ কালকে যদি লাস্ট ডেট আর তো অপশন নাই।
আবার দেখা যায় যদি 1 বছর বা 2 বছর পরে কোলিং খুলে তখন যাওয়া যাইব। আর টুরিস্টে গিয়ে তো আর কাজ করা যাইব না। সকালে আসছে, সকাল 9টা বাজে, 9:19 বলছে 20-এ রেডি হয়ে চলে আসতো, আইসে 2টা বাজে এসে বসে রয়েছে, এখনো টিকিট পাইনি। বগুড়া থেকে রওনা দিলাম ঢাকা শহরে, আদমে কি করলো যে আজকেই ফ্লাইট হবে, হতে 30 তারিখের দিকে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যের দিকে আমাদের দিল টিকিট দেওয়ার পরে এয়ারপোর্টে চলে এলাম। আসার পর এই পর্যন্ত বর্তমানে স্থগিত হয়ে আছে, এখনো ঢোকাঢুকি যায়নি। কেউ কেউ টিকিট পেয়েছেন আজ ফ্লাইটের শেষ মুহূর্তে এসে, কিন্তু দৌড়ে গিয়েও ফ্লাইট ধরতে পারেনি। আবার কেউ বা টিকিট নিয়ে বসে আছেন উড়াল দেওয়ার অপেক্ষায়। অনেকের ফ্লাইট হয়ে ক্যান্সেল হয়ে গেছে, এর আগে অনেকের এয়ার টিকিট দিছিল, তারা এখানে এসে ঘুরে গেছে। কম সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে মানে মুশকিল হয়ে যায় আর কি আসা। এমন পরিস্থিতিতে এজেন্সিগুলোকেই ধুসছেন মালয়েশিয়াগামী যাত্রীরা। 2-3 দিন আগেও এজেন্সিতে গেছি, আমাদের প্রায় এই পুরো একটা দিনই আমরা এজেন্সির মধ্যে আসলাম, কিন্তু আমাদের টিকিট দেয়নি। আমাদের এই ফিঙ্গার দেওয়া হয়েছে কিন্তু টিকিট পাইনি। এটার কারণ তো সিন্ডিকেট ছাড়া অন্য কিছু না। এটা হলো যাত্রী হয়রানি করে, আমাদেরকে হয়রানি করতেছে, এটাই হলো আসল কথা। দালালরা তো সাথে চুক্তি হয়েছে যে 4,90,000 টাকার মতো। 2022 সালে আগস্ট থেকে চলতি মাসের 22 তারিখ পর্যন্ত 5,23,834 জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে গত 22 মে পর্যন্ত মালয়েশিয়া গেছেন 4,74,747 জন কর্মী। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে পুলিশ। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপির বলেই ধারণা করছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। জানান, ফরেনসিক টেস্ট ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার নিশ্চিতের চেষ্টা চলছে। কলকাতা থেকে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, পলাতক দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মাহমুদ হাসানের রিপোর্ট। এমপি আনার হত্যার তদন্তে গত শনিবার কলকাতায় যান ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদ সহ 3 সদস্যের প্রতিনিধি দল। 5 দিনের তদন্ত শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন ডিবি পুলিশের প্রতিনিধি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ বলেন, এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে তারা। আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল হইব। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপি আনারের বলেই ধারণা বাংলাদেশ পুলিশের বলে জানান হারুনুর রশিদ। আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক করবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। ডিবি প্রধান জানান, 2 দেশের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন এমপি আনার হত্যার মূল পরিকল্পনার সঙ্গে যুক্ত শাহিন যুক্তরাষ্ট্রে এবং সিয়াম নেপালে অবস্থান করছে। এই 2 আসামিকে দেশে ফিরিয়ে আনতে 2 দেশ একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিশ্লেষণ দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে। আরেকজন অপরাধী সে এখন ইউএসএ অবস্থান করছে। আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সাহায্য সহযোগিতা চাই। 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 14 মে থেকে তিনি নিখোঁজ হন। পরে কলকাতা পুলিশ নিশ্চিত করে তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। বছরখানেক ধরেই নষ্ট কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের সব কয়টি পাম্প, চরম বিপাকে 13 উপজেলার কয়েক লাখ কৃষক। ফের বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, যা 1 জুন থেকে কার্যকর হবে। ডিজেল ও কেরোসিন লিটারে 75 পয়সা, পেট্রোল ও অকটেনে বেড়েছে লিটারে 2.5 টাকা। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্ধিত দামে পেট্রোল 127 টাকা এবং অকটেন 131 টাকা বিক্রি হবে, আর ডিজেল ও কেরোসিনের নতুন মূল্য 107 টাকা 75 পয়সা। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় বলছে সরকার।
দেখছেন সংবাদ সকাল। এক বছর ধরে নষ্ট হয়ে রয়েছে কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের সব কয়টি পাম্প। এতে বিপাকে পড়েছে কুষ্টিয়া সহ আশেপাশের 4 জেলার 13টি উপজেলার প্রায় কয়েক লাখ কৃষক। হুমকির মুখে পড়েছে এসব এলাকার সেচ ব্যবস্থাও। পানির অভাবে 2,93,000 হেক্টর জমিতে ফসল উৎপাদনে দেখা দিয়েছে শঙ্কা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের কার্যক্রম শুরু হয় 1962 সালে। তখন থেকেই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলার মোট 2,93,000 হেক্টর জমিতে এ সেচ কার্যক্রম চলে আসছে। তবে এবছর জিকে প্রকল্পের সব কয়টি পাম্প নষ্ট থাকায় খালগুলো পানি শূন্য, ফলে সেচ সংকটে ফসল উৎপাদনে দেখা দিয়েছে শঙ্কা। 2002 সালের দিকে নষ্ট হয়ে যায় জিকে সেচ প্রকল্পের 12টি সাব পাম্প, আর প্রধান 3টি পাম্পের মধ্যে 2টি পাম্পই বিকল হয়ে যায় 2021 সালে। বাকি একটি পাম্প দিয়ে কোনো রকম সেচ কার্যক্রম চললেও সেটিও নষ্ট হয়ে গেছে 1 বছর আগে। এতে সেচ সংকটে বিপাকে পড়েছে কুষ্টিয়া সহ আশপাশের 4 জেলার প্রায় কয়েক লাখ কৃষক। 2 বছর পানি পাই নাই, 2 বছরে মাঠে ফসল হয় না। আমার এই বছরে তো পানির কোনো রেশই নাই। চৈতালি ফসল সবকিছু আমরা মার খেয়ে যাচ্ছি, আমরা পাচ্ছি না। আমরা না পাচ্ছি সেচ দিতে, সেচের অভাবে আমাদের ফসল সব মাঠে নষ্ট হয়ে যাচ্ছে। সরকার আমার জমি লিক, না হলে পারে পানি দিক। পানি যদি না দিতে পারে তাহলে জমি লিক। আমার জমি তো ফেলা তুই জমির খাজনা পাতি দিবি কিনা। এদিকে ফসল উৎপাদনে সময় মতো পানি না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকেরা। এই সংকটের জন্য দুশ্চেন গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের কর্মকর্তাদের। নতুন পাম্প দেওয়ার কথা ছিল, সেই নতুন পাম্পের কোনো খোঁজ খবর পাচ্ছি না। সে টাকা পয়সা মাইরি চলে গেছে কি হয়েছে আমরা তো কোনো বুঝতেই পারছি না। এর আগে যখন অ্যানালগ ছিল তখন পাম্পের কোনো সমস্যা হয় নাই। ভালো পাম্প, এই যে এই অবস্থা। আর অফিসারের তো সবই দুর্নীতিবাজ, কে পানি পাইলো না পাইলো অফিসারের তো মাথা খারাপ, মানে মাথা নাই। আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ভেড়ামারায় অবস্থিত প্রধান জিকে পাম্প স্টেশনের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। তবে দ্রুত সময়ের মধ্যেই পাম্পগুলো সচলের চেষ্টা করছেন বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ওদের সাথে একটা চুক্তি হয়েছে প্রায় 12 কোটি টাকা ব্যয়। ওরা গত মার্চে জাপানি টিম এসে ইঞ্জিনিয়াররা ওই পাম্পটা খুলে পার্টস পাতির লিস্ট করে পাঠিয়ে দিয়েছে। ওটা পার্টস পাতি আসলে আমরা এটাও সচল করতে সম্ভব হবে। দ্রুত সময়ের মধ্যে জিকে সেচ ব্যবস্থা চালু না করা গেলে চরম ক্ষতির মুখে পড়বে 4 জেলার কয়েক লাখ কৃষক। তাই দ্রুত পাম্পগুলো সচলের দাবি এ অঞ্চলের কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো থাকছে। সপ্তম দফার লোকসভা ভোটের আগে জমজমাট প্রচারণা, ফের ক্ষমতায় আসার ইঙ্গিত মোদির, সময় শেষ করলেন মমতা। আর মাত্র 3% কাজ শেষ হলেই এ বছরের শেষে খুলে দেওয়া হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। পাশাপাশি যাত্রী সেবার মান উন্নত করতে জাপানের সাথে যৌথভাবে কাজ করছে সরকার। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিদর্শন শেষে একথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। গেল বছর নির্বাচনের 3 মাস আগে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের সফট ওপেনিং করে সরকার। চলতি বছরের এপ্রিলে পুরোপুরি চালুর কথা থাকলেও এখনও শেষ হয়নি শতভাগ কাজ। 21,398 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত কাঠামো দিয়ে তৈরি এই টার্মিনালে থাকছে 54টি ইমিগ্রেশন কাউন্টার। পাশাপাশি যাত্রী ওঠানামার জন্য থাকবে 26টি বোর্ডিং গেট। নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানান, এখনও 3% কাজ বাকি। আসছে অক্টোবরেই পুরোপুরি কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী মন্ত্রী। আমি মনে করি যে আমরা সময় মতো যেভাবে বলা হয়েছে যে এই বছরের শেষের দিকে আমরা শুরু করতে পারবো। এখন পর্যন্ত আমি যা দেখেছি আমি স্যাটিসফাইড যে কাজ চলছে। তবে আমি এটাও বলবো যে এখনও অ্যাবাউট 3% যে কাজ বাকি আছে। বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শেষ নেই। মন্ত্রী বলছেন, এই সমস্যা নিরসনে জাপানের একটি কোম্পানির সাথে যৌথ চুক্তির আলোচনাও চলছে। লাগেজ হ্যান্ডলিং পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে একটা বড় চ্যালেঞ্জ। যাত্রীরা
মনে করে যে প্লেন থেকে নেমে আমি যেতে যেতে আমার লাগেজটা আমার হাতে। এটা কোনো দেশে হয় না। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। বোয়িং অথবা এয়ারবাস বিমানের ফ্লিটে কোন এয়ারক্রাফট যুক্ত হবে তা নিয়ে বিশেষায়িত টিম গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের বিমানের ফ্লিট বাড়াবার জন্য পরিকল্পনা আমাদের আছে এবং এই লক্ষ্যে আপনারা জানেন ইতিমধ্যে এয়ারবাস এবং বোয়িং কোম্পানি থেকে আমাদেরকে অফার দেওয়া হয়েছে। আপনারা এটাও জানেন যে ইতিমধ্যে আমরা বিমানের বোর্ডের থেকে একটা শক্তিশালী এবং খুবই এফিশিয়েন্ট একটা টিম গঠন করে দিয়েছি অ্যান্ড তারা ইভ্যালুয়েশন করছে। আমরা আশা করি খুব দ্রুততার সঙ্গে তারা ইভ্যালুয়েশন শেষ করবে এবং আমরা সিদ্ধান্ত নিব যে কোন এয়ারক্রাফট আমরা নিব। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালু করতে চায় বিমান, তবে এ বিষয়ে মার্কিন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কালক্ষেপণ করছে বলেও অভিযোগ মন্ত্রীর। আমরা যখন গতবার বিমান কিনেছিলাম মানে বোয়িংকে নিয়েছিলাম তখন আমাদের উদ্দেশ্যই ছিল একটা বড় প্রধান উদ্দেশ্য এবং আলোচনায় প্রথম কথাটা আমরা যেটা বলেছিলাম যে নিউ ইয়র্কে আমাদের যে স্লট এটা দিতে হবে কারণ আমরা তোমাদের দেশের প্লেন কিনছি। বিমানের টিকিটের দাম কমাতে পার্কিং চার্জ নতুন করে নির্ধারণ করা হবে বলেও জানান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। মাত্র ৩% কাজ শেষ হলেই এবছরের শেষের দিকে খুলে দেওয়া হতে পারে হযরত শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল। পাশাপাশি যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোকেও সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সরকার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের 12টি বাহিনীর 50 জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দেন তারা। এ সময় 90টি দেশি বিদেশি অস্ত্র সহ বিপুল গোলা বারুদ জমা নেওয়া হয়। সুন্দর জীবন নিশ্চিতে সরকারি সহায়তা পাওয়ার দাবি তাদের। সহকর্মী একেএম নাজিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। চট্টগ্রাম কক্সবাজারের উত্তাল বঙ্গোপসাগরে প্রতিদিনই কয়েক হাজার ফিশিং ট্রলারে লক্ষাধিক জেলে সাগরে যায় মাছ ধরতে। জীবন বাজি রেখে গভীর সমুদ্রে যাওয়া এসব জেলেদের নানা অনিয়স্যতার মধ্যে চরম এক আতঙ্কের নাম জলদস্যু। সাগর দাপিয়ে বেড়ানো এসব জলদস্যু ট্রলারের মাছ, ডিজেল আর মালামাল লুট করেই ক্ষান্ত হয় না, বরং জেলেদের প্রাণ নিতেও দ্বিধা করে না তারা। দক্ষিণ চট্টগ্রামে বঙ্গোপসাগরে এমন মূর্তিমান আতঙ্ক 19টি জলদস্যু গ্রুপের 35 জন এবং আলাদা আরও 15 জন বৃহস্পতিবার দুপুরে র্যাব 7-এর তত্ত্বাবধানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। ছিলেন এক নারী জলদস্যুও। বছরের পর বছর পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন এসব জলদস্যুরা আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চান। তাদের কণ্ঠে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা। এর আগেও অনেকগুলো বাহিনী সমর্থন করছে, তারা অনেক ভালো আছে, তাই ওরা থেকে দেখে আমরাও মানে কি আত্মসমর্পণ করছি। ওরা আর সরকারের কাজ সুবিধা আর বউবাই ছেলেরা আর কাজ সুবিধা তারা স্বাভাবিক জীবনে ফেরায় আনন্দিত স্বজনরাও। তাদের দাবি স্বাভাবিক জীবনযাপন করতে প্রয়োজন সরকারের পর্যাপ্ত সহযোগিতা। এখন দেখে সরকারের যে ভালো অনেক খুশি। আত্মসমর্পণ করার পর পুনরায় জঙ্গিবাদ বা দস্যুপনায় ফিরে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ও ডাকাতমুক্ত করার ঘোষণা দেন। স্বাভাবিক রাস্তা থেকে অস্বাভাবিক রাস্তায় দস্যুপনায় ফিরে গেলে কিন্তু জঙ্গিবাদে যারা আছে জঙ্গিবাদে আবার ফিরে গেলে, এই ডাকাতি আবার ফিরে গেলে তার জন্য কিন্তু ছাড় নেই। শীঘ্রই আমরা বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ডাকাত মুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। এর আগে 2018 ও 20 সালে 2 দফায় 77 জন জলদস্যু র্যাবের কাছে আত্মসমর্পণ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনের 7ম দফার ভোটের আগে শেষ দিনে ছিল জমজমাট প্রচারণা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কঙ্গনা রানাওয়াত সহ অনেক হেভি ওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা আসছে শনিবার। পশ্চিমবঙ্গে জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন তিনিই ফের ক্ষমতায় আসছেন। তার এমন মন্তব্যে খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন সময় ফুরিয়ে এসেছে মোদীর। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। 1 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। 8 রাজ্যের 57 সংসদীয় আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কঙ্গনা রানাওয়াত সহ 304 জনের ভাগ্য পরীক্ষা হবে এদিন। এর মধ্য দিয়ে 543 আসন বিশিষ্ট ভারতের লোকসভার সব আসনে ভোট নেওয়া শেষ করবে দেশটির নির্বাচন কমিশন। শেষ দফার ভোটে সবার নজরে থাকবে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ। মমতার রাজ্যে ভোট হবে 9 সংসদীয় আসনে। এ দফায় ভাগ্য পরীক্ষা হবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির। ডায়মন্ড হারবার থেকে লড়ছেন তিনি, আর যাদবপুর থেকে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। এদিকে শেষ দফার ভোটের আগে প্রচারণায় নির্ঘুম সময় পার করছেন দেশটির শীর্ষ রাজনীতিবিদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ব্যস্ত মাঠের লড়াইয়ে, লক্ষ্য নিজেদের অবস্থান পাকাপোক্ত করা। শুধু তাই নয়, প্রার্থীদের এই প্রচারণায় দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীদেরও। শেষ দফার নির্বাচনকে সামনে রেখে কলকাতায় একাধিক নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদী। বিরোধীদের নানা অনিয়ম, দুর্নীতি তুলে ধরে কঠোর সমালোচনা করেন তিনি। এছাড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আসনে বিজেপির জয় হবে বলেও আশাবাদী মোদী। भ्रष्टाचार की जननी कांग्रेस है, उससे बराबर भ्रष्टाचार के पाठ पढ़ लिए हैं। कांग्रेस को तो भ्रष्टाचार में पीएचडी करते करते 60 साल लगे। ये तो जन्म से ही कट्टर भ्रष्टाचारी पैदा हुए हैं। এদিকে প্রধানমন্ত্রীর জবাবে সভা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নাকি বিদায় নিচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কটা দিন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের জন্য সুখবর দিল উপসাগরীয় দেশ ওমান। বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরিতে ভিসা চালু করতে যাচ্ছে এমন ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রয়েছে ভ্রমণ ভিসা, চিকিৎসক এবং প্রকৌশলী ভিসাও। এর আগে গত বছরের অক্টোবরে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করে দেশটি। বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্টে। ওমানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু পুরনো। সেই সুবাদে প্রতি বছর নানা কাজে বহু বাংলাদেশি উপসাগরীয় দেশটিতে ভ্রমণ করে থাকেন। কিন্তু গেল বছরের অক্টোবরে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করে ওমান, যা নিয়ে হতাশা তৈরি হয় বাংলাদেশিদের মাঝে। এর মধ্যে বাংলাদেশিদের জন্য সুখবর নিয়ে এলো দেশটির সরকার। বুধবার টাইমস অফ ওমানের প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরিতে ভিসা চালু করতে যাচ্ছে ওমান। এমনই তথ্য জানিয়েছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক। প্রতিবেদনে এসেছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভ্রমণ, চিকিৎসা, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক সহ মোট 12 ক্যাটাগরিতে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাস্কট। এর মধ্যে রয়েছে বিনিয়োগকারী ভিসাও। গত বছর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত হয়ে যায়। সেই থেকে দেশটিতে বাংলাদেশিদের যাওয়া 50% নিচে নেমে যায়। তবে ওমান সরকারের নতুন এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশিরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। এবারে থাকছে খেলার সংবাদ। বয়স ভিত্তিক দল থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতেন তানজিম হাসান সাকিব। সে স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। খেলেছেন যুব বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এবার টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বাংলাদেশ পেসার। লাল সবুজ জার্সিতে নিজের সেরাটা দিতে চান তিনি। রাফিউল ইসলামের রাতুলের রিপোর্ট। বিশ্বকাপে এর আগেও খেলেছেন তানজিম হাসান সাকিব।
অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাও রয়েছে তার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন তিনি। এবার টি-20 বিশ্বকাপেও দলে জায়গা করে নিয়েছেন এই পেসার। অনূর্ধ্ব ১৯ দল থেকে স্বপ্ন বুনেছিলেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার। সেজন্য নিজেকে তিলে তিলে তৈরি করেছেন সাকিব। আমি যখন আন্ডার-19 ক্রিকেট খেলি তখন থেকে আমার টার্গেট ছিল যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো। কখনো আমার কনফিডেন্স কখনো কম কাজ করে নাই যে না আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারবো না। আমি এভাবে নিজেকে রেডি করছি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য যে না আমার ওইখানে গিয়ে ডমিনেট করা লাগবে। ছিমছাম গড়নের পেসার তানজিম, অন্যদের মতো নেই উচ্চতা, তাই স্কিল অর্জনে বাড়তি সময় দিতে হয়েছে টাইগার এই পেসারকে। এজ এ পেস বোলার হিসাবে আমার হাইট 6 ফুট না, তো ওই হিসাবে আমার আলাদা স্কিল অবশ্যই থাকা লাগবে। আমি চেষ্টা করি বল স্কিট করানোর জন্য যাতে ব্যাটসম্যানদের খেলতে খুব ডিফিকাল্ট ফেস করা লাগে। বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারেও তানজিমকে নিয়ে ভরসা করা যায়। সুযোগ আসলে ব্যাটিংয়ে অবদান রাখতে চান তিনি। লোয়ার অর্ডারে যখন আমি ব্যাটিংয়ে নামি তখন টিম যেটা আমার কাছ থেকে আশা করে ওটা যাতে আমি দিতে পারতেছি কিনা, বা আমি যে রোলটা প্লে করবো এটা আমি কমপ্লিটলি করতে পারতেছি কিনা। আমি যখনই নামি সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করি এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে ব্যাটিং করার চেষ্টা করি। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খুইয়ে চাপে বাংলাদেশ। তারপরও লাল সবুজ নিয়ে স্বপ্ন দেখছেন তানজিম সাকিব। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে টি-20 বিশ্বকাপে ডি গ্রুপে খেলছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস আর নেপাল। সেরা 8-এ উঠতে টাইগারদের প্রধান বাধা শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। বিস্তারিত রিফাত আঞ্জুমের রিপোর্টে। 2007 থেকে সবকটি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ, কিন্তু নকআউট রাউন্ডের বাধা পেরোতে পারেনি একবারও। এবার বাংলাদেশকে নিয়ে স্বপ্নের পরিধি ছোট, দলে তারুণ্যের ছড়াছড়ি। আছেন বিশ্বকাপের সব আসরে খেলা সাকিব আল হাসান ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। বোলাররা ধারাবাহিক হলেও টপ অর্ডারে ব্যর্থতা ভোগাবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ ডি থেকে শিরোপার দাবিদার। র্যাঙ্কিংয়ের 4 নম্বর থাকা প্রোটিয়ারা 2বার খেলেছে সেমিফাইনালে, কিন্তু ফাইনালে ওঠা হয়নি। মিলার, ডিকক, মার্ক্রাম, ক্লাসেনরা স্বপ্ন দেখাচ্ছেন প্রোটিয়াদের। সাথে রাবাদা, ইয়ানসেন, নখিয়া, কেশব মহারাজ বোলিংয়ের ভরসার নাম। টি-20 প্যাকেজ 2014 আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস, আসালাঙ্কা, হাসারাঙ্গা, অ্যাঞ্জেলা ম্যাথিউস লঙ্কানদের ভরসা। আর দাসুন সানাকার মতো অলরাউন্ডারের পাশাপাশি পাথিরা, নাথিকসানা, মাদুস্কার মতো বোলাররা আস্থা দেবে শ্রীলঙ্কাকে। এই গ্রুপের জায়ান্ট কিলার ইউরোপের দেশ নেদারল্যান্ডস। গত বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে চমক দেখিয়েছে ডাচরা। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে হারানোর মতো অভিজ্ঞতা রয়েছে তাদের। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। র্যাঙ্কিংয়ে 15 নম্বরে থাকা ডাচরা সুপার 8-এ খেললেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ডি গ্রুপে তলানির দল নেপাল। দলটির বড় তারকা সন্দীপ লামিচানে ধর্ষণ মামলায় খালাস পেলেও ভিসা না পাওয়ায় যুক্তরাষ্ট্রের বিমানে উঠতে পারছেন না এই লেগি। আন্তর্জাতিক টি-20-তে রেকর্ড দ্রুততম 9 বলে 50 করা মারকুটে দীপেন্দ্র সিং আস্থা দেবে নেপালকে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।